সুগত বসু তৃণমূল কংগ্রেসের প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রে, তার অতিরিক্ত বিশেষণ নিষ্প্রয়োজন, সরাসরি সুগত বসুর কাছে যাব। সুগত, যেটা প্রথম জানতে চাইব যে আপনি যে শিক্ষাবিদ হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, এই শিক্ষাবিদ হিসেবে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়াটা নতুন নয়। সন্তোষ ভট্টাচার্য, মালিনী ভট্টাচার্য, সুতরাং এক্ষেত্রে নতুন কি বার্তা দেবেন ভোটারদের কাছে? সুগত বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝলমলিয়া প্রার্থীদের মধ্যে একজন অন্যতম। প্রথম কথাই, আমি যে প্রথম শিক্ষাবিদ যাদবপুরে দাঁড়াচ্ছি তা নয়, আমার মাও শিক্ষার জগৎ থেকেই এসেছিলেন। আমি যেটা করতে চাই শিক্ষার ক্ষেত্রে, সেটা হচ্ছে শিক্ষাকে আমি রাজনৈতিক এজেন্ডার একেবারে ওপরের সারিতে নিয়ে যেতে চাই। আর এটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন, কারণ আমাদের দেশের 50% বেশি মানুষ 25 বছরের কম বয়স, এবং সেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি, কিন্তু সেটা একটা ডেমোগ্রাফিক ডিজাস্টার হয়ে যাবে যদি আমরা তাদের ভালো শিক্ষা না দিতে পারি। তাই এই রাজনীতি আর শিক্ষার মধ্যে যে একটা দ্বন্দ্ব আছে বলে অনেকে মনে করেন, সেটা যে সম্পূর্ণ ভুল, সেটা আমি বলবো সকলকে গিয়ে বোঝাতে। কারণ শিক্ষাই হচ্ছে আসল। শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটি বিষয়কে আমাদের রাজনৈতিক এজেন্ডার একেবারে ওপরে নিয়ে চলে আসতে হবে। ধরুন, এই বিযুক্তিকরণের কথা বলছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনি যখন প্রচার করবেন, পাশাপাশি তো আপনার কাছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোঁজারও ভার, এবং আপনি প্রেসিডেন্সি মেন্টর গ্রুপের চেয়ারম্যানও, নীতি নির্ধারণের দায়িত্ব আপনার। এই ক্ষেত্রে একটা ভুল বার্তা যাবে না তো? আপনি বিযুক্তিকরণের কথা বলছেন, শিক্ষাকে এবং রাজনীতিকে আলাদা করার কথা বলছেন, এবং পাশাপাশি প্রেসিডেন্সির নীতি নির্ধারণে বা উপাচার্য নিয়োগে আপনার মতামত অত্যন্ত গুরুত্ব পাবে। আমি কিন্তু ঠিক তা বলিনি। আমি বলেছি যে রাজনীতি এবং শিক্ষা একদিক থেকে যুক্ত করতে হবে, অর্থাৎ রাজনৈতিক এজেন্ডায় শিক্ষাকে একদম উপরের সারিতে নিয়ে আসতে হবে। আমাদের জিডিপির 6% আমাদের শিক্ষা খাতে ব্যয় করতে হবে, সেই কথাই আমি বলবো সংসদে গিয়ে। সেদিক থেকে দেখতে গেলে রাজনীতি এবং শিক্ষার মধ্যে একটা যোগসূত্র যাতে থাকে সেটা দেখতে হবে। কিন্তু এটাও বলবো যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের কাজ করি, তখন যেন দলীয় রাজনীতি তার মধ্যে এসে না পড়ে। এক্ষুনি বললে যে আমি প্রেসিডেন্সি মেন্টর গ্রুপের চেয়ার, 180 জন ফ্যাকাল্টি আমরা অ্যাপয়েন্ট করেছি। তার মধ্যে এমন অনেকে আছেন যারা সিপিএম এর সক্রিয় সদস্য, বা যারা ছাত্র অবস্থায় এসএফআই করেছে, কিন্তু তারা যদি লেখাপড়ায় ভালো হয়ে থাকে, তাদের চাকরি পেতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু যাদের অনিল বিশ্বাসের আমলে রাজনৈতিক কারণে বসিয়ে দেওয়া হয়েছিল, তারা হয়তো পায়নি। তাই জন্যে আমি তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার বেশিরভাগ যারা ফ্যাকাল্টি কলিগ, তারা হচ্ছেন রেজিস্টার্ড ডেমোক্র্যাট, কিন্তু তারা তাদের সেই ডেমোক্র্যাট সত্তা বিশ্ববিদ্যালয়ের কাজে নিয়ে আসেন না। সেটা আমিও দেখব, আমিও করব। আমি যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাব, সেখানে আমি আমার দলীয় সত্তা কখনোই নিয়ে আসব না। ধরুন, যে কেন্দ্রে আপনি প্রার্থী, সেই কেন্দ্রটা রাজনৈতিক যদি প্রেক্ষাপটে দেখা যায়, খুব খামখেয়ালি বলা যায়, অনেক রাজনৈতিক ভাষ্যকাররা বলেন। কারণ ধরুন, যেখানে আপনার মা কৃষ্ণা বসু 3 বারের সাংসদ, এবং সেই কৃষ্ণা বসুর পাশাপাশি মালিনী ভট্টাচার্য 2 বারের সাংসদ, সেই ভট্টাচার্যকে আপনার মা হারিয়েছেন। আবার সেই মালিনী ভট্টাচার্যকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছেন। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় 84 সালে সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে হেরেছেন। আবার সন্তোষ ভট্টাচার্যের মতো প্রার্থী পরাজিত হয়েছেন। এই যে আনপ্রেডিক্টেবল, অধরা টাইপ, এইটা আপনাকে আশায় রাখছে না আশঙ্কায় রাখছে? আমার মনে হয় না যে যাদবপুর সেইভাবে আনপ্রেডিক্টেবল। যে নির্বাচন দুটোর কথা বলা হলো, একটা হচ্ছে 1989, যেটা 1989, আর একটা 2004, সেখানে বিশাল রিগিং হয়েছিল। যেসব নির্বাচনে লড়াই করে জিততে হয়েছে, আমার মাকে তো অনেকটা পেছিয়ে থেকে জিততে হতো। এমন একটা সময় ছিল 90-এর দশকে এবং এই 21 শতকের প্রথম দিকে, যখন যাদবপুর কেন্দ্রের অনেক জায়গায় ঢোকাই যেত না, এমন সন্ত্রাস ছিল। আমি তো মার জন্য ক্যাম্পেইন করেছি, আমি ব্যাপারটা খুব ভালো জানি। কিন্তু মানুষ যদি ভোট দিতে পারেন, তাহলে যাদবপুরে আনপ্রেডিক্টেবিলিটি কিছু নেই। তারা সবচেয়ে ভালো
যে প্রার্থী এবং যে দলকে তারা সমর্থন করতে চান তারাই জয়ী হবে। তাই আমি যাদবপুরকে সেই দিক থেকে আনপ্রেডিক্টেবল বলবো না। খুব বিচক্ষণ নির্বাচক মণ্ডলী যাদবপুর এই কেন্দ্রে, তাই তাদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমি জানি যে এইবার খুব শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে, সকলে ভোট দিতে পারবেন। ধরুন আপনি এ ব্যাপারে আশাবাদী, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী সুজন চক্রবর্তী প্রথম থেকে, মানে যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয় সেদিন থেকে রাস্তায় নেমেছেন। আমরা যখন কথা বলছি তা এখন তিনি মানে রাস্তায় প্রচার করছেন, আপনার আজ থেকে কর্মী সভা শুরু হচ্ছে। আপনাকে মনে হয় প্রথম থেকে পিছিয়ে আছেন? মানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম এবং একদম বাস্তব রাজনীতির মানে ভোটারদের মুখোমুখি হওয়া, তাদের বোঝানো, এটা তো আসমান জমিন ফারাক। আমার মনে হয় আমি আমার ভাষায় যাদবপুরের নির্বাচন মণ্ডলীর কাছে আমার কথা বলতে পারবো। এই নির্বাচনটা হবে 12ই মে। তাই কালকেও আমি যেটা দক্ষিণ 24 পরগনা জেলার প্রথম কর্মী সম্মেলন হলো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন, সেখানে আমাকেও বক্তৃতা করতে বলেছিলেন। আমি সেখানে কয়েকটি কথা বললাম। 18ই মার্চ একটা খুব ঐতিহাসিক দিন। সেদিন নেতাজির আজাদ হিন্দ ফৌজ ভারত বর্মা সীমান্ত অতিক্রম করে চলো দিল্লি ধ্বনি দিতে দিতে এগিয়ে আসছিল এবং দেশের মাটি তারা নিজেদের গায়ে মেখে নিয়েছিল। এবং গতকাল থেকে আমাদেরও কর্মীদের বলা হলো যে আমাদের বাংলা থেকে একটা দিল্লির অভিযান শুরু হলো। তাদের এই গণতান্ত্রিক সংগ্রামে সৈনিক হতে হবে। 12ই মে নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন কালকে, আমিও সেটা বলবো, এটা একটা ম্যারাথন রেসের মতো। আমাদের এগোতে হবে এবং 1 থেকে 10ই মে এই ম্যারাথনের একটা স্প্রিন্ট ফিনিশ হবে। আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমিও বলছি, যে গ্রীষ্মকাল সাধারণ মানুষকে যেন ভর দুপুরে গিয়ে বিরক্ত করা না হয়। আমরা কর্মী সভাগুলো ঠিক করেছি মার্চ মাসে করব এবং এপ্রিলের গোড়া থেকে আমরা সাধারণ মানুষের কাছে প্রচারে যাব এবং খুব শালীনতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আমাদের বক্তব্য তাদের কাছে পেশ করব। সকালবেলা এবং বিকেল 4:30 পর থেকে আমাদের প্রচার হবে। সেটাই আমরা ঠিক করেছি আমাদের নির্বাচনী রণনীতি হিসেবে। ধরুন আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী সুজন চক্রবর্তী, তিনি কয়েকদিন আগে অভিযোগ করছেন যে আপনি লিয়েন নিয়ে ভোটে লড়তে আসছেন। তিনি একদম স্পষ্ট অভিযোগ করছেন। তাহলে মানুষ কি করে পাবে? লিয়েন নিয়ে যদি তিনি ভোটে লড়তে আসেন, এর প্রতিক্রিয়া কি আপনার? এখানেও তো অধ্যাপকরা লিয়েন নিয়ে রাজনীতিতে আসেন না। আমাকে অনেকটা কি ত্যাগ করতে হচ্ছে, আমাকে আর্থিক স্বাচ্ছল্য ত্যাগ করতে হবে লিভ নিয়ে আসতে হলে, কিন্তু সেটা বড় কথা নয়। কারণ আমাদের দেশে অনেক তার চেয়ে বেশি বড় ত্যাগ অনেকে করেছেন। স্বাধীনতা সংগ্রামের সময় মানুষে প্রাণ দিয়েছেন। কিন্তু আমি কিভাবে উদ্বুদ্ধ হয়েছি আসার জন্যে, আমি ভেবে দেখেছি যখন অসহযোগ আন্দোলন হয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার ব্যারিস্টারি ছেড়ে দিয়ে রাজনীতি করেছেন। আমার ঠাকুরদাদা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের সময় 1930 এর পরে 32-এ উনি ব্যারিস্টারি ছেড়ে দিলেন। তার তো বিরাট আয় ছিল। তিনি বললেন যে এখন দেশের কাজ করতে হবে। এবং আমি যেটা বলছি, এটা আমাদের দেশের একটা ঐতিহাসিক মুহূর্ত। এটা হচ্ছে একটি ঐতিহাসিক নির্বাচন। আমরা কি ধরনের ভারতবর্ষ ভবিষ্যতে পাব তা নির্ধারিত হয়ে যাবে এই নির্বাচনের ফলে। আমরা কি ধর্মীয় বহুত্ববাদ চাই, যেটা পশ্চিমে এবং উত্তর থেকে যে বার্তা আসছে, নাকি আমরা এমন একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো চাই যেখানে সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ, সব ভাষাভাষী মানুষ, তাদের সমান অধিকার থাকবে, সেরকম সরকার চাই? সেই বার্তা যাচ্ছে বাংলা থেকে। এই যে আজকে সকালবেলায় যে পূবের আলো, যেটা আমরা বাংলায় উদয় হতে দেখেছি, সেই আলোই যেন পথ দেখায় ভারতবর্ষকে, সেটা আমরা চাই। তাই জন্য আমি এই রাজনীতিতে লড়তে এসেছি এবং এটা আমার একটা সারা জীবনের কমিটমেন্ট। আমি সাংসদ হই বা না হই, সাংসদ থাকি বা না থাকি, যে কোনো মানুষের পক্ষে জনসেবার জন্য একটা ক্ষেত্র প্রয়োজন হয় এবং শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এই যাদবপুর এলাকায় আমি বেছে নিয়েছি। অনেকে জিজ্ঞেস করেন সাংসদ হলে আসবেন তো পাওয়া যাবে। আমি বলছি সাংসদ হই বা না হই, থাকি বা না থাকি, আমার জনসেবার কাজের ক্ষেত্র
এই যাদবপুর এলাকা হবে এবং শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এই এলাকায় আমি কাজ করে যাব যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এখানে তৈরি হয়। যদিও আপনার মা যখন সাংসদ ছিলেন তখনও যাদবপুরে আপনি ছিলেন। আমি খুব ভালোভাবে জানি যাদবপুর, কারণ 3 বার আমার মা সাংসদ ছিলেন। যেসব উন্নয়নের কাজ এখন দেখছি, যখন যাদবপুরে যাচ্ছি সকলে মার কথা বলছেন যে আপনি যে জলের ব্যবস্থা করেছিলেন সেই জল আমরা খাচ্ছি, আপনি যে স্কুল গড়ে দিয়েছিলেন সেই স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে, আপনি যে বিদ্যুৎ দিয়েছিলেন সেই আলো এখনো আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট যেগুলো করেছিলেন। কিন্তু তখন অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে। এখানকার সরকার, এখানকার পিডব্লিউডি, এখানকার পিএইচই তারা দেরি করত মার উন্নয়নের কাজে। কিন্তু এখন তো আর দেরি হবে না। আমি যে উন্নয়নের কাজগুলো করতে বলবো, আজকের পশ্চিমবঙ্গ সরকার সঙ্গে সঙ্গে সেই কাজগুলো করে দেবে বলে আমার বিশ্বাস। তাই জন্য একদিক থেকে সুবিধেও হয়েছে। প্রতিকূলতার মধ্যে যা কাজ করেছেন আমার মা, সেগুলোর কথা এখনো মানুষ মনে রেখেছে এবং আমি সেই সব কাজে কিন্তু সাহায্য করতাম সব সময়। আমি প্রায় আসতাম। কালকেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি সেই সময়ও উন্নয়নের কাজে যেটুকু আমার সাহায্য প্রয়োজন ছিল সেগুলো সবসময় আমি দিয়েছি। স্বর্ণালী, তুমি শুনলে কথা বললাম সুগত বসুর সঙ্গে, অধ্যাপক সুগত বসু। তিনি বললেন যে জনসভা বা মায়ের সূত্রে যাদবপুর তার চেনা পরিসর, সুতরাং নতুন নয় তার কাছে। লড়াইটা হয়তো নতুন এবং সে লড়াই কর্মী সভা আজ থেকে তিনি শুরু করে দিচ্ছেন এবং প্রতিপক্ষ সম্পর্কে তিনি কথা বলতে নারাজ, কিন্তু তিনি আশাবাদী যাদবপুরের মানুষের কাছে তার নিজস্ব রুচি, নিজস্ব ভাবনা, নিজস্ব ভঙ্গিতেই তিনি কথা বলবেন, মানুষকে কাছে যাবেন এবং মানুষের কাছে ভোট চাইবেন এবং তিনি আশাবাদী তিনি সংসদে যাবেন এবং শিক্ষার কথা বলবেন, দেশের শিক্ষার কথা বলবেন।